ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বিরোধ সরাসরি জাতিসংঘে নিয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া এবং বেআইনি হুমকি মোকাবিলা করতে বিশ্ব নেতাদের অনুরোধ করেছে তারা। ইরানের এই পদক্ষেপ নেওয়া হয়েছে তখন যখন দেশ জুড়ে বিক্ষোভ চলছে, দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার রেকর্ড দরপতনের ফলে আকাশচুম্বী পণ্য মূল্যে বিপর্যস্ত হয়ে পড়েছে ইরানের অর্থনীতি। ইরানের রাস্তাঘাট থেকে শুরু করে জাতিসংঘের করিডোর পর্যন্ত এখন দ্রুত বাড়ছে এক কূটনৈতিক সংঘাত। তেহরান বলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বেপরোয়া ও বেআইনি হুমকির কারণে এখন আন্তর্জাতিক পদক্ষেপ জরুরি। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন। এই বক্তব্য আসে এমন এক সময়ে যখন ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। ইরানের মিত্র চীন ও রাশিয়া কি এমন কঠিন সময়ে তেহরানের পাশে দাঁড়াবে? চিঠিটি পাঠানো হয় ঠিক কয়েক ঘন্টা পর। এর আগে ট্রাম্প বলেছিলেন যদি আরও বিক্ষোভকারী নিহত হয় তাহলে যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড এবং প্রস্তুত। ইরান বলছে এই বক্তব্য জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন। এটি ইরানের সার্বভৌমত্বের উপর সরাসরি হুমকি। তেহরান তাদের অবস্থান স্পষ্ট করছে। ইরান বলছে আত্মরক্ষার অধিকার তারা সংরক্ষণ করে এবং যে কোনো উত্তেজনার জবাবে তারা কঠোর ও পরিমিত প্রতিক্রিয়া জানাবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, আমরা এখন একটি পূর্ণমাত্রার যুদ্ধে আছি। শত্রুরা মূলত অর্থনৈতিক চাপ দিয়ে আমাদের ভেঙে ফেলতে চাইছে। বোমা, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র দিয়ে কোনো জাতিকে পরাজিত করা যায় না। আমাদের হারাতে হলে তাদের মাটিতে নেমে লড়তে হবে। মাত্র কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এই হামলা হয় ইসরায়েলকে জড়িয়ে 12 দিনের সংঘাতের সময়। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ইরান যদি পারমাণবিক বা ব্যালিস্টিক কর্মসূচি এগিয়ে নেয় তাহলে যুক্তরাষ্ট্র ভয়ঙ্করভাবে আঘাত করবে। এখন শুনছি ইরান আবার শক্তি সঞ্চয় করছে। যদি তারা তা করে তাহলে আমাদের আবার আঘাত করতে হবে। আমরা ভয়ঙ্করভাবে আঘাত করব। ট্রাম্পের সামরিক হুমকির পর মধ্যপ্রাচ্য আবারও অস্থিরতার কিনারায়। ইরান জানিয়েছে সম্ভাব্য আক্রমণ বা বিমান হামলার বিরুদ্ধে তাদের সেনাবাহিনী প্রস্তুত। এদিকে অর্থনৈতিক বিক্ষোভ আরও বেড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ট্রাম্পকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সতর্কতা দেন। তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থে সামরিক জবাবের হুমকি দেন। আরাঘচি ট্রাম্পের মন্তব্যকে বেপরোয়া ও বিপজ্জনক বলেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় পুরোপুরি প্রস্তুত। ট্রাম্পের নিজ দেশের রেকর্ড উল্লেখ করে তিনি বলেন, জনসম্পত্তিতে সহিংসতা কোথাও গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন হলে সেনাবাহিনী জবাব দিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র এখন ইরান থেকে এগিয়ে যেতে চায়, কম সময় দিতে চায়, কম শক্তি খরচ করতে চায়। কারণ একটাই, 46 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ইরান নিয়ে ব্যস্ত, কিন্তু ফল খুব কম। ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল এই বাস্তবতাই বলছে। এই নথিতে ইরানের নাম এসেছে মাত্র 3 বার। একটা বড় বার্তা স্পষ্ট, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। ইরান দুর্বল হয়েছে ঠিক। গত 2 বছরে ইরান সামরিক ও কূটনৈতিকভাবে চাপের মুখে পড়েছে। জাতিসংঘ আবার নিষেধাজ্ঞা দিয়েছে। দেশের ভেতরে পানি সংকট, অর্থনৈতিক চাপ। তবুও ইরান শেষ হয়ে যায়নি, বরং এখানেই ভুলটা হয়। ইরানের হাতে এখনো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আছে উন্নত সেন্ট্রিফিউজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন আর আন্তর্জাতিক নজরদারি নেই। 12 দিনের ইরান ইসরায়েল সংঘর্ষের পর ইরানের ভেতরেই পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হয়েছে। এটা ছোট সংকেত নয়, এটা বড় সতর্কবার্তা। মিসাইল শক্তিতে ইরান এখনো ভয়ঙ্কর। ইসরায়েল সেই শক্তি টের পেয়েছে। এই যুদ্ধে ইরান সরাসরি ক্ষতি করতে পেরেছে। আর প্রক্সি শক্তি, হিজবুল্লাহ, হুথি সব শেষ হয়ে যায়নি। হুথির মাধ্যমে ইয়েমেন থেকে ইরান এখনো লোহিত সাগর কাঁপায়। এ কারণে ইসরায়েল চুপ নেই। নেতানিয়াহু প্রকাশ্যে ইরানের মিসাইল হুমকির কথা বলছেন। ইসরায়েলের ভেতর অনেকেই বলছে 12 দিনের যুদ্ধ ছিল প্রথম ইরান যুদ্ধ। পরের যুদ্ধ আরও বড় হবে, আরও সরাসরি হবে। এখানেই যুক্তরাষ্ট্রের সমস্যা। ট্রাম্প ইরানের সরকার পরিবর্তন চান না, আমেরিকা ফার্স্ট নীতি সেটা বলে। তাহলে সামনে কি পথ? 3টা অপশন। 1, সব ঠিক থাকবে, এই আশায় বসে থাকা। 2, ইরান সামলানোর দায়িত্ব ইসরায়েলের হাতে ছেড়ে দেয়া। 3, ইরানের সঙ্গে নতুন চুক্তি। প্রথমটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ সংঘর্ষ আবার শুরু হওয়া অসম্ভব নয়। বিশেষ করে ট্রাম্প নিজেই JCPOA থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের মালিক। দ্বিতীয়টা আরও বিপজ্জনক। ইসরায়েল শক্তিশালী, সন্দেহ নেই, কিন্তু প্রতিবার হামলা মানেই বড় যুদ্ধের ঝুঁকি। মধ্যপ্রাচ্যে থাকা 40,000 মার্কিন সেনা তখন লক্ষ্যবস্তু হবে। তৃতীয় পথ নতুন চুক্তি, কঠিন, রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ।
রিপাবলিকানদের ভেতরেই বিভাজন তৈরি হবে, ইসরায়েল সরকারও খুশি হবে না। তবুও বাস্তবতা একটাই, ইরানকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া যাবে না। ইরান দুর্বল কিন্তু ভাঙেনি, ইরান চাপে কিন্তু নিঃশেষ নয়। শক্তিশালী রাষ্ট্র এভাবেই টিকে থাকে, সময় নেয়, নিজেকে পুনর্গঠন করে। যুক্তরাষ্ট্র যদি সত্যিই মধ্যপ্রাচ্য থেকে বেরোতে চায়, তাহলে সবচেয়ে কঠিন কাজটাই করতে হবে, আলোচনা, চুক্তি আর বাস্তবতাকে মেনে নেওয়া। কারণ যুদ্ধ এড়ানো দুর্বলতা নয়, বরং কৌশলের সবচেয়ে শক্তিশালী রূপ। ইরান কি আবারও বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুত? যে কোনো হুমকির জবাব দিতে কতটা সক্ষম তেহরান? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে ইরানের সামরিক নেতৃত্বের সর্বশেষ বক্তব্যের দিকে। কারণ যুদ্ধ শেষ হলেও প্রস্তুতির গল্প এখানেই থেমে নেই। ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের সব সেনা ইউনিট এখন যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। তার দাবি অনুযায়ী সক্ষমতা, সরঞ্জাম এবং প্রশিক্ষণ তিনটি ক্ষেত্রেই ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই আত্মবিশ্বাসের উৎস কোথায়? জেনারেল জাহান শাহী বারবার উল্লেখ করেছেন 12 দিনের যুদ্ধ এর অভিজ্ঞতার কথা। তার মতে এই সংঘাত ইরানের জন্য শুধু একটি যুদ্ধ ছিল না, বরং এটি ছিল একটি বাস্তব পরীক্ষাগার, যেখানে আধুনিক যুদ্ধের প্রায় সব উপাদান, সাইবার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, মনস্তাত্ত্বিক চাপ সবকিছুরই সম্মুখীন হয়েছে ইরান। তিনি বলেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি নির্দেশনা ও দিক নির্দেশনায় যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের সামরিক প্রস্তুতি বহুগুণে বেড়েছে। শুধু কৌশলগত পরিবর্তন নয়, বরং পুরো কমান্ড কাঠামো ও যুদ্ধ প্রস্তুতির দর্শনেই এসেছে রদবদল। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইরান বারবার জোর দিয়ে বলছে তাদের সামরিক শক্তির বড় অংশই দেশীয় সক্ষমতার উপর নির্ভরশীল। জেনারেল জাহান শাহীর ভাষায়, অত্যাধুনিক প্রযুক্তিতে ইরানের যে অগ্রগতি, তার পেছনে রয়েছে আত্মনির্ভরশীলতা, আত্মবিশ্বাস এবং নিজস্ব প্রযুক্তি উন্নয়নের প্রতি দৃঢ় বিশ্বাস। 12 দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহায়তায় অত্যাধুনিক বৈশ্বিক প্রযুক্তি ব্যবহার করে এই যুদ্ধ শুরু করেছিল। পরিকল্পনা ছিল অত্যন্ত সুপরিকল্পিত। শত্রুপক্ষ বিশ্বাস করেছিল এই সংঘাতের মধ্য দিয়েই ইরানের শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলা যাবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। জেনারেল জাহান শাহী স্বীকার করেন, এই যুদ্ধে ইরান ক্ষতির সম্মুখীন হয়েছে। বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার শহীদ হয়েছেন, মোট 58 জন সেনা প্রাণ দিয়েছেন। কিন্তু তার মতে মূল লক্ষ্য অর্জনে শত্রু পুরোপুরি ব্যর্থ হয়েছে। বরং এই যুদ্ধ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে নতুন করে সামনে এনেছে। ইরান দাবি করে, সংঘাতের সময় তাদের ক্ষেপণাস্ত্র হামলা শত্রুপক্ষের ওপর তীব্র সামরিক ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে দখলকৃত অঞ্চলের বিভিন্ন শহরে হামলা ইসরায়েলের নিরাপত্তা ধারণাকেই প্রশ্নের মুখে ফেলেছে। সংঘাতের পেছনের টাইমলাইন দেখলেও বিষয়টি পরিষ্কার হয়। 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে। 12 দিন ধরে ইরানের সামরিক স্থাপনা, পারমাণবিক কেন্দ্র এবং এমনকি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে 22 জুন, যখন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। সেদিন নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। এর জবাব আসে দ্রুত। আইআরজিসি এরোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় 22 দফায় পালাক্রমে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের দাবি, এই হামলাগুলো দখলকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে কাতারের আল উদাইদ এয়ারবেজেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা হিসেবে পরিচিত। সবশেষে 24 জুন একটি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ থামে, কিন্তু জেনারেল জাহান শাহীর বক্তব্যে একটি বার্তা খুব স্পষ্ট। যুদ্ধবিরতি মানেই প্রস্তুতির অবসান নয়। ইরানের সশস্ত্র বাহিনী এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইসরায়েল কবে আবার ইরানকে আক্রমণ করবে? আজকের ভিডিওতে আমরা যে প্রশ্নটি নিয়ে কথা বলবো, সেটি শুধু মধ্যপ্রাচ্য নয়, সারা বিশ্বের কূটনৈতিক মহলে ঘুরে ফিরে আসছে। ইসরায়েল আবার কবে ইরানকে আঘাত করবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ঝুঁকতে হবে দুই দেশের মাঝে থাকা দীর্ঘবিরতির নীরবতায়, যেটাকে অনেক বিশেষজ্ঞ যুদ্ধবিরতির মতো নয়, বরং দুই যুদ্ধের মাঝের নীরব মঞ্চ বলে উল্লেখ করেন। পরবর্তী যুদ্ধকে অবশ্যম্ভাবী বিশ্ব তাকিয়ে থাকে হরমুজ প্রণালীর দিকে। কবে আবার বড় কোনো বিস্ফোরণ ঘটবে? বাস্তবতা হলো, পরের যুদ্ধ হবে কি হবে না এটি আর প্রশ্নই নয়। প্রশ্ন হলো কবে, আর সেই যুদ্ধই কি অঞ্চলের শেষ বড় যুদ্ধ হয়ে দাঁড়াবে? প্রতিটি মাস ইরানকে আরও শক্তিশালী করে তুলছে। ইরান তার রাডার বদলায়, নতুন নতুন ক্ষেপণাস্ত্র ব্যাটারি গড়ে তোলে, যার গতি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ব্যবস্থা পূরণ করতেই হিমশিম খায়। নেতানিয়াহুর টিকে থাকার সূত্র।
নেতানিয়াহু এটা খুব ভালোভাবেই বোঝেন। তার কাছে যুদ্ধ কেবল একটি কৌশল নয়, বরং এটি তার ব্যক্তিগত টিকে থাকার লড়াই। গাজায় বোমা না ফেললে, বিদেশি কোনো শত্রুকে সামনে না রাখলে তিনি রাজনৈতিকভাবে পতিত হবেন, এমনকি আইনগতভাবে জেলে পর্যন্ত যেতে পারেন। তাই হিসাব নতুন হয়, যদি গাজা না তাহলে তেহরান। ইসরায়েলের স্থায়ী আগাম আঘাত নীতি। ইসরায়েলের নিরাপত্তা নীতি খুবই স্পষ্ট। তারা মনে করে প্রতিবেশীদের ইচ্ছা কখনো বদলায় না। তাই ইসরায়েল বিশ্বাস করে আগে আঘাত করো, যাতে প্রতিপক্ষ আঘাত করার সুযোগ না পায়। কিন্তু বাস্তবতা হলো, ইরানের ক্ষেপণাস্ত্র এখন প্রমাণ করেছে অঞ্চল আর তত বড় নেই। তেহরান থেকে মাত্র 12 মিনিট দূরে। তেল আবিব এখন আর ধরাছোঁয়ার বাইরে নয়। তেহরানের যুদ্ধ প্রস্তুতি ও কৌশল দুটি একসঙ্গে চলে। ইরান নতুন লঞ্চার তৈরি করছে, ক্ষেপণাস্ত্র জমাচ্ছে, রাশিয়ার বিমান ব্যবস্থা চাইছে, হিজবুল্লাহ হুথিদের সমন্বয় আরও শক্ত করছে। এর কতটা বাস্তব প্রস্তুতি আর কতটা সংকেত, এটি কেবল আইআরজিসি জানে। তবে অনিশ্চয়তাই ইরানের শক্তি। প্রতিটি ড্রোন মহড়া, প্রতিটি টিভি প্রচারিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ইসরায়েলকে স্মরণ করিয়ে দেয়, ইরান আহত হলেও প্রতিপক্ষকে ভয়াবহ আঘাত করতে পারে। এভাবে ইরান প্রতিপক্ষকে এমনভাবে অস্থির রাখে যাতে ইসরায়েল কোনোদিনই নিশ্চিত হয়ে বলতে না পারে জিতবে কিনা। জুনের যুদ্ধে আরেকটি সত্য প্রকাশ পেয়েছিল, মোসাদ ইরানের ভেতরে কত গভীর ঢুকেছিল। বাইরে থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ঠিকই, কিন্তু ভেতরের নাশকতা, ড্রোন হামলা, গুপ্ত হত্যা, যোগাযোগ নষ্ট করা এসব ঘটেছিল অভ্যন্তরে থাকা নেটওয়ার্কের মাধ্যমে। তবে এই নেটওয়ার্ক প্রকাশ হয়ে যাওয়ায় ইসরায়েল বড় ক্ষতি স্বীকার করেছে। কয়েক মাসে তারা কতটা পুনর্গঠন করতে পারবে তা নিয়ে সন্দেহ আছে। তাহলে ইসরায়েল কবে আবার আক্রমণ করবে? এর উত্তর হলো, ইসরায়েল ও ইরান এখন এমন এক জটিল পরিবেশে বাস করছে যেখানে প্রতিরোধ যুদ্ধ ঠেকায় না, বরং যুদ্ধের ব্যবধান নির্ধারণ করে। প্রতিটি আঘাত ব্যবধান কমায়, প্রতিটি বিরতি আরও ছোট হয়। যদি কোনো বড় কূটনৈতিক পরিবর্তন না আসে, তাহলে পরবর্তী যুদ্ধ সময়ের অপেক্ষা, কিন্তু একেবারেই অনিবার্য। আর সত্য হলো, এই যুদ্ধের প্রশ্ন সময় নয়, বরং সহনশীলতা। কে কতদিন নিজেদের সীমা পরীক্ষা করতে পারবে, অঞ্চলের ভবিষ্যৎ তার উপরই নির্ভর করছে। ব্যর্থতার ছাই থেকে উঠে দাঁড়াচ্ছে এক পরাশক্তি, কিন্তু এবার সে চোখ রেখে শিখছে প্রতিপক্ষের কৌশল। হুথিদের কাছে ভেঙে পড়া মার্কিন অস্ত্রের পাহাড় যেন নতুন এক সত্যি তুলে ধরল, মধ্যপ্রাচ্যের আকাশে আজ ইরানের পথই সবার পথ নির্দেশক। হুথিদের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর মার্কিন সামরিক বাহিনীকে কপি করছে ইরানের কৌশল। হাজার হাজার কোটি ডলারের অস্ত্রও থামাতে পারেনি হুথিদের, তাই যুক্তরাষ্ট্র উন্মোচন করেছে নতুন বাহিনী। মধ্যপ্রাচ্যে চালু হয়েছে নতুন মার্কিন ওয়ান ওয়ে আক্রমণাত্মক ড্রোন ফোর্স। ড্রোন যুদ্ধ যত দ্রুত বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের গতিকে ধরতে এখন ছুটছে আমেরিকা। ৩ ডিসেম্বর মার্কিন সামরিক বাহিনী এক নতুন টাস্ক ফোর্স উন্মোচন করেছে। কাজ একটাই, মধ্যপ্রাচ্যে ওয়ান ওয়ে আক্রমণ, ড্রোন পরিচালনা। এই উদ্যোগ দেখাচ্ছে বাড়তে থাকা ড্রোন হুমকির মধ্যে যুক্তরাষ্ট্র চায় নিজেদের অবস্থান আধুনিক করতে। এই বাহিনীর নাম টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক, TFSS। হেক্সেথের কম খরচে ড্রোন ব্যবহারের তাগিদের পর এটি তৈরি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে নিজেদের সস্তা ড্রোন বাহিনী গড়ে তুলছে আমেরিকা। তাদের ভাষায় এই টাস্ক ফোর্স উদ্ভাবনকে প্রতিরোধ শক্তিতে পরিণত করবে। দ্রুত নতুন ড্রোন দিয়ে সৈনিকদের ক্ষমতা বাড়ানো যুক্তরাষ্ট্রের শক্তি ও উদ্ভাবন তুলে ধরে, এতে খারাপ শক্তিগুলো ভয় পায়। স্করপিয়ন স্ট্রাইক হলো আমেরিকার নতুন ওয়ান ওয়ে আক্রমণ ড্রোন বাহিনীর কাঠামো। লক্ষ্য দ্রুত, নির্ভুল, কম খরচে হামলার ক্ষমতা। এই ধারণার কেন্দ্রে রয়েছে লুকাস ড্রোনগুলো এত সস্তা ও এক্সপেন্ডেবল যে শত্রুর প্রতিরক্ষা ভেদ করা সহজ। TFSS ইতোমধ্যেই মোতায়েন করেছে একটি লুকাস স্কোয়াড্রন। লুকাস মানে লো কস্ট আনক্রিউড কমব্যাট অ্যাটাক সিস্টেম। ধারণা খুব সহজ, ব্যয়বহুল অস্ত্র নয়, সস্তা ড্রোনের ঝড়ই ভবিষ্যৎ যুদ্ধের চাবিকাঠি। এই ড্রোনগুলো অনেক দূর পর্যন্ত যেতে পারে, স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য খুঁজে আঘাত করতে পারে, অল্প সময়ে বহু মিশন চালানো যায়। এগুলো ক্যাটাপাল্ট বা রকেট সহায়তায় ছোড়া যায়।
মানে অত্যন্ত নমনীয়ভাবে ব্যবহার করা যায়। এই বাহিনী গড়ে তোলায় নেতৃত্ব দিচ্ছে স্পেশাল অপারেশনস কমান্ড সেন্ট্রাল। তারা দেখেছে ইরান, হুথি, হিজবুল্লাহ বা অন্যান্য গোষ্ঠী সবাই এখন কামিকাজে ড্রোনের যুগে। তাই যুক্তরাষ্ট্র মনে করছে শত্রুর সস্তা কৌশল মোকাবিলায় নিজেদেরও সস্তা কিন্তু কার্যকর বাহিনী দরকার। প্রোগ্রামটি একই সাথে এক নতুন যুদ্ধ পদ্ধতির পরীক্ষাগার। হুথিদের কাছ থেকে শিক্ষা। 2025 সালের মে মাসে যুক্তরাষ্ট্র হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে। মাসের পর মাস আকাশ থেকে বোমা বর্ষণ করেও ফল আসেনি। লোহিত সাগর এলাকায় কার্গো জাহাজের ওপর হামলা ঠেকানোর জন্য শুরু হওয়া অভিযান একসময় থেমে যায়। চুক্তিতে অদ্ভুত একটি বিষয় ছিল, হুথিদের ইসরায়েল লক্ষ্য করে হামলা বন্ধ করতে বলা হয়নি। চুক্তির পর হুথিরা মার্কিন যুদ্ধজাহাজে হামলা বন্ধ করে, কিন্তু কার্গো জাহাজ আর ইসরায়েলের দিকে তাদের ড্রোন ও মিসাইল যাওয়া বন্ধ হয়নি। এখানেই দৃশ্যপট বদলায়। ইরান বহু বছর আগে বুঝেছিল ভবিষ্যৎ যুদ্ধ সস্তা ড্রোনের। আজ সেই বাস্তবতা বাধ্য করছে যুক্তরাষ্ট্রকে ইরানের পথ অনুসরণ করতে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন দুই শক্তির আগুন। একদিকে ইরানের পরীক্ষিত ড্রোন সাম্রাজ্য, অন্যদিকে আমেরিকার নতুন শিখতে থাকা বাহিনী। কে জয়ী হবে তা সময় বলবে, কিন্তু সত্য একটাই, এই যুদ্ধে পথ দেখাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্য আবার জ্বলছে, আকাশে উঠছে আগুনের সিঁড়ি। আর ঠিক সেই মুহূর্তে আমেরিকার এক বিরল ক্ষেপণাস্ত্র চালনা, নতুন যুদ্ধের অশনি সংকেত। হুথিদের সঙ্গে সিরিয়ার যুদ্ধ কি মিলছে এক সুতায়? মার্কিন সামরিক বাহিনী এমন এক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যা সাধারণত দেখা যায় না। প্রশ্ন উঠছে, একে হুথিদের বিরুদ্ধে নতুন যুদ্ধ, নাকি সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলছে? ইসরায়েল সিরিয়া লেবাননে হামলা বাড়ালেই মার্কিন যুক্তরাষ্ট্র বাড়াচ্ছে অস্ত্র মোতায়েন। ইসরায়েল সাম্প্রতিক সপ্তাহগুলিতে সিরিয়া ও লেবাননে একের পর এক আঘাত হেনেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র নতুন ড্রোন ফোর্স মোতায়েনের ঘোষণা দিয়েছে। একটি নতুন অস্থিরতার সূচনা, এটাই বিশ্লেষকদের সতর্কবার্তা। ড্রোন ফোর্সের পর এবার বিরল ক্ষেপণাস্ত্র, মার্কিন যুদ্ধবিমান সুপার হর্নেট দেখা গেছে ক্ষেপণাস্ত্র নিয়ে। এটা খুবই বিরল দৃশ্য, বিশেষ করে ইয়েমেনের আকাশে। একে অনেকে বলছে রাউন্ড 1 হেরে গিয়ে মার্কিন বাহিনীর রাউন্ড 2 প্রস্তুতি। মার্কিন যুদ্ধ দফতর প্রকাশ করল নতুন ছবি। ছবিগুলো এপ্রিল মাসে তোলা হয়েছিল, সম্প্রতি প্রকাশিত হয়েছে। এগুলোতে দেখা যায় হুথিদের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র ভাণ্ডার। TWZ রিপোর্ট বলছে, ছবিতে দেখা গেছে সুপার হর্নেট যুদ্ধা বিমান। বিমানে লাগানো ছিল বিরল স্ল্যাম ER ক্ষেপণাস্ত্র। USS হ্যারি এস ট্রুম্যান এর ভূমিকায় বড় মোড়। এই ক্ষেপণাস্ত্রবাহী বিমানগুলো ছিল মার্কিন নৌবাহিনীর সেন্টকমের অধীনে, বিশেষত USS হ্যারি এস ট্রুম্যান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ। বিমানে ছিল M9X সাইডউইন্ডার ও সম্ভবত M-RAM ক্ষেপণাস্ত্র। স্ল্যাম ER ক্ষেপণাস্ত্র সাধারণত সুপার হর্নেটে ব্যবহৃত হয় না, তাই বিশ্লেষকেরা বলছেন এতে বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা নাজুক। স্ল্যাম ER ক্ষেপণাস্ত্র কি? আকাশ থেকে ছোড়া ল্যান্ড অ্যাটাক সংস্করণ, রেঞ্জ প্রায় 170 মাইল, উচ্চ সাবসনিক গতি, রাডারে ধরা পড়ে কম, জটিল উপকূলীয় এলাকায় নিখুঁত আঘাত, GPS প্লাস ইনফ্রারেড ইমেজিং নির্দেশনা, স্থির বা চলন্ত উভয় লক্ষ্যে আঘাত হানে। বিশ্লেষকরা বলছেন হুথিদের শক্তিশালী ও বৈচিত্র্যময় এয়ার ডিফেন্সের কারণে এই ক্ষেপণাস্ত্রই ছিল সবচেয়ে কার্যকর। 8 মাসের টানা অভিযানের পর জাহাজ ফিরল দেশে। USS হ্যারি এস ট্রুম্যান জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যায়। এই যুদ্ধজাহাজ ছিল অপারেশন রাফ রাইডার এর অন্যতম প্রধান শক্তি। এটাই ছিল আমেরিকার 52 দিনের হুথি বিরোধী অভিযান। মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন টানটান। মার্কিন যুক্তরাষ্ট্র এখন আরও প্রতিপক্ষ বাড়াচ্ছে। ঘোষণা করা হয় নতুন ড্রোন টাস্ক ফোর্স স্করপিয়ন স্ট্রাইক। এই ফোর্সে থাকবে সস্তা কিন্তু বিধ্বংসী লোকাস্ট ড্রোন, যা শত্রুর প্রতিরক্ষা ভেদ করে ঝাঁকে ঝাঁকে আক্রমণ চালাতে পারে। লেবাননে ভয় আসছে কি বড় হামলা? ইসরায়েল লেবানন ও সিরিয়ায় হামলা জোরদার করেছে। লেবাননের কর্মকর্তারা আশঙ্কা করছেন আগামী কিছুদিন বা সপ্তাহে বড় এক হামলা আসতে পারে। হিজবুল্লাহ প্রস্তুত। বিদ্যুৎ গতির ক্ষেপণাস্ত্র, সুসংগঠিত গেরিলা ইউনিট আর তাদের পাহাড়ি প্রতিরক্ষা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর চ্যালেঞ্জ। সিরিয়া সীমান্তেও তাদের শক্তিশালী উপস্থিতি ইসরায়েলকে বাধ্য করছে আরও আক্রমণাত্মক হতে। ট্রাম্পও সতর্ক করলেন ইসরায়েলকে। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এই ধারাবাহিক হামলায় ক্ষুব্ধ। তিনি বলেছেন, এভাবে সিরিয়া অস্থিতিশীল করলে পুরো অঞ্চল জ্বলে উঠবে।
রাশিয়ার জেট, চীনের প্রতিরক্ষা ব্যবস্থা আর দেশীয় মিসাইল। ইরান প্রস্তুত পরবর্তী সংঘর্ষের জন্য। ইতিহাসে প্রথমবার জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালায় ইরানের ভেতরে। 1979 সালের বিপ্লবের পর এমন দৃশ্য কেউ ভাবেনি। এখন নিষেধের দেয়াল ভেঙে গেছে। 2300 কিলোমিটার দূরে ইরান ইসরায়েল দুই দেশই যেন নতুন যুদ্ধের জন্য নিঃশ্বাস ধরে আছে। সময় ফুরিয়ে আসছে, আগুন জ্বলছে ছায়ের নিচে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ এখনও অক্ষত। পরমাণু আলোচনাও থমকে গেছে। আঞ্চলিক কর্মকর্তারা বলছেন, ইসরায়েল ইরান যুদ্ধ এখন সময়ের অপেক্ষা মাত্র। ইসরায়েল মনে করে ইরানের পরমাণু কর্মসূচি তাদের অস্তিত্বের হুমকি, তাই নতুন আঘাত প্রায় নিশ্চিত। কিন্তু এবার আগুনে জবাব দেবে আগুন। বিশেষজ্ঞ আলী ওয়ায়েজ বলছেন, জুনের মতো নিয়ন্ত্রিত থাকবে না ইরান। আগের চেয়ে শক্তভাবে পাল্টে আঘাত আসবে। ইরান ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে পরের রাউন্ডের জন্য। দিনরাত চলছে ইরানের মিসাইল কারখানা। ইরানের কারখানাগুলো 24 ঘন্টা চলছে। তাদের পরিকল্পনা, একসাথে 2000 মিসাইল। জুনের যুদ্ধে তারা নিক্ষেপ করেছিল 500-র মতো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র 85 থেকে 90% আটকাতে পেরেছিল, কিন্তু প্রায় 48টি মিসাইল ভেদ করে ঢুকে যায় ইসরায়েলের ভেতরে। রিফাইনারি, হাসপাতাল, গবেষণা কেন্দ্র, কোনো কিছুই নিরাপদ ছিল না। ইরান বলছে, আকাশ ছিল আমাদের দখলে। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বললেন, জুনের যুদ্ধের চেয়েও আজ আমাদের মিসাইল শক্তি বেশি। তাদের দাবি, ইসরায়েলের প্রতিরক্ষা স্তরগুলো ভেদ করে তারা বারবার আঘাত হেনেছে। প্রতিরক্ষামন্ত্রী নাসির জাদে বলেন, পরিমাণে ও গুণে ইরানের সামরিক উৎপাদন এখন নতুন উচ্চতায়। ইরানকে শক্ত করছে দুই দৈত্য চীন ও রাশিয়া। ইউরোপীয় গোয়েন্দারা জানায়, চীন থেকে কঠিন জ্বালানি তৈরির রাসায়নিক আসছে ইরানে। চীনের HQ-9 এয়ার ডিফেন্সও যাচ্ছে তেহরানে। রাশিয়া দিচ্ছে MiG-29। আর আলোচনায় আছে, মস্কো ইরানকে 48টি Su-35 জেট দিতে পারে। অন্যদিকে ইসরায়েল মহাচাপে। জুনের যুদ্ধে তারা দিনে ইরানের 100 মিসাইলের ঢেউ দেখেছে। এক সপ্তাহের মাথায় ইসরায়েলের ডিফেন্স মিসাইল মজুদ প্রায় শেষ হয়ে আসে। মার্কিন থার্ড সিস্টেম একাই 150টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি ছিল যুক্তরাষ্ট্রের মোট স্টকের 1/4। এ কারণেই 12 দিনের মাথায় ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়। তাই ইসরায়েলও দৌড়াচ্ছে অস্ত্র বাড়াতে। মার্কিন যুক্তরাষ্ট্র গঠন করেছে মিউনিশনস একুলেশন কাউন্সিল। ইসরায়েল বাড়াচ্ছে অ্যারো এর দ্রুত উৎপাদন। নতুন সিস্টেম অ্যারো 4 ও স্কাইসনিক তাড়াহুড়ো করে আনা হচ্ছে। এগুলো হাইপারসনিক মিসাইল আটকানোর জন্য। তাই ইরানও দৌড়াচ্ছে অস্ত্র বাড়াতে। মার্কিন যুক্তরাষ্ট্র গঠন করেছে মিউনিশনস এক্সিলারেশন কাউন্সিল। ইসরায়েল বাড়াচ্ছে অ্যারো এর দ্রুত উৎপাদন। নতুন সিস্টেম অ্যারো 4 ও স্কাইসনিক তাড়াহুড়ো করে আনা হচ্ছে। এগুলো হাইপারসনিক মিসাইল আটকানোর জন্য। কিন্তু ইরানও দাবি করে তাদের ফাতা 1 ও ফাতা 2 হাইপারসনিক। দুই দেশই আগুনে আগুন দিচ্ছে। দুই দেশই যুদ্ধের অঙ্ক কষছে। আকাশ, সমুদ্র, পরমাণু, সব জায়গায় উত্তেজনা। শেষ কথাটি সবচেয়ে ভয়ানক। সময় যুদ্ধকে ঠেলে দিচ্ছে সামনে। ইরান বলছে তাদের পরমাণু কর্মসূচি এগোচ্ছে। ইসরায়েল বলছে আর অপেক্ষা নয়। রাশিয়ার জেট, চীনের প্রতিরক্ষা আর ইরানের নিজস্ব মিসাইল সবই দাঁড়িয়ে আছে নতুন সংঘর্ষের দোরগোড়ায়। যুদ্ধ আসছে, কবে তা বলবে ইরানের পরমাণু ঘড়ি। চীনের কিলিং অর্ডার জাপানের আকাশে ভয়াল শক তৈরি করেছে। চীনের যুদ্ধবিমান জাপানের F-16-এর দিকে ওয়েপন্স রাডার লক করল। উত্তেজনা চরমে। বেজিংয়ের ফিঙ্গার অন দ্য ট্রিগার পরিস্থিতি টোকিওর অবজ্ঞার মুখোমুখি। তাইওয়ানকে কেন্দ্র করে টোকিও দৃঢ়। ট্রাম্পের মধ্যস্থতা ব্যর্থ। শেষের কোনো নিদর্শন নেই। টোকিও বেজিং উত্তেজনা চলছে। একচেটিয়া রাডার লক, আকাশে শক্তির প্রকাশ। একটি চীনা J-15 জেট দুইবার জাপানের F-15কে রাডার লক করেছিল ওকিনাওয়া অঞ্চলে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, J-15 অন্তরালে 2 F-15 ট্র্যাক করেছিল। প্রথম লক চলেছিল প্রায় 3 মিনিট, বিকেল 4:30 পর। দ্বিতীয় লক স্থায়ী হয়েছিল প্রায় 30 মিনিট, 2 ঘন্টা পরে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, সম্ভাব্য আকাশসীমা লঙ্ঘনের জন্য জাপানি জেট স্ক্র্যাম্বল করা হয়েছে। কোইজুমি বলেন, গতকাল 2টি ঘটনা ঘটেছে। চীনা সামরিক বিমান জাপান আত্মরক্ষার বাহিনীর বিমানকে রাডার দ্বারা লক্ষ্য করেছে। এমন কাজ বিপজ্জনক। নিরাপদ অপারেশনের সীমা অতিক্রম করে। আমরা চীনা পক্ষকে শক্তিশালী প্রতিবাদ জানিয়েছি। পুনরায় এমন ঘটনা না ঘটার দাবি করেছি। টোকিও জোর দিয়ে বলেছে, জাপানের আকাশসীমা লঙ্ঘন হয়নি। কোনো আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।
চীনা J-15 লিয়াওনিং এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। লিয়াওনিং ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে 3টি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ নিয়ে চলছিল। চীন দাবি করেছে জাপানের বিমান বারবার তাদের নৌবাহিনী প্রশিক্ষণে হস্তক্ষেপ করেছে। ফায়ার কন্ট্রোল রাডার লককে আকাশযুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা মনে করা হয়। এটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সংকেত দেয়, পালানোর নির্দেশ দেয়। এই ঘটনা জাপানি ও চীনা বিমানগুলোর মধ্যে প্রথম রিপোর্ট করা রাডার লক। আগে চীনা ও জাপানি জাহাজ ডায়াও সেনকাকু দ্বীপের কাছে মুখোমুখি হয়েছিল। চীন বলেছে একটি জাপানি মাছ ধরা নৌকা অবৈধভাবে ডায়াও দ্বীপের জলসীমায় প্রবেশ করেছে। জাপান জানিয়েছে 2 চীনা কোস্টগার্ড জাহাজ তাদের জলসীমায় প্রবেশের পর তারা তৎপর হয়েছে। জাপান চীন সম্পর্ক আরও খারাপ হয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের কারণে। তাইওয়ান এই স্ট্যান্ড অফের কেন্দ্রবিন্দুতে। তাকাইচি বলেছেন, চীনের তাইওয়ানে আক্রমণ জাপানের জন্য বাঁচার হুমকিস্বরূপ পরিস্থিতি তৈরি করতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তাকাইচির মন্তব্য লাল রেখা অতিক্রম করেছে। বেইজিং অভিযোগ করেছে তাকাইচি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী মন্তব্য প্রত্যাহার করেননি, বলেন টোকিওর অবস্থানে কোনো পরিবর্তন নেই। এই ঘটনার মধ্যে আমরা শিখতে পারি শক্তি শুধু অস্ত্র নয়, পরিকল্পনা, প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার ধারা নিয়ে নিরাপত্তা নিশ্চিত হয়। ঠিক যেমন ইরান তার সাগর ও আকাশে শক্তি প্রদর্শন করেছে। শক্তির প্রকৃত মূল্য বোঝা যায় প্রতিকূল পরিস্থিতিতে। আজ আমরা যে ঘটনার কথা বলবো সেটি শুধু একটি সামরিক দুর্ঘটনা নয়, এটি আধুনিক যুগের সবচেয়ে বড় গোয়েন্দা বিপর্যয়গুলোর একটি, যার ঝাঁকুনি এখন পর্যন্ত ওয়াশিংটন পর্যন্ত পৌঁছে গেছে। ইসরায়েলের ভয়ঙ্কর ভুল, এক বিস্ফোরিত না হওয়া বোমা বদলে দিল মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র, আর সেই ভুলে সবচেয়ে বেশি লাভবান হল ইরান। কি ঘটেছিল? ইসরায়েল নভেম্বরে লেবাননে একটি টার্গেটেড স্ট্রাইক চালায়। লক্ষ্য ছিল হিজবুল্লাহ কমান্ডার হাইয়াম আলী তাবতাবাই। এই মিশনে তারা ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক GBU-39B বোমা, যার কাজ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা। কিন্তু সমস্যা হলো একটি বোমা বিস্ফোরিতই হয়নি। এখান থেকেই শুরু হলো এমন একটি ঘটনা যেটি এখন আমেরিকার সামরিক বাহিনীকে দিশেহারা করে দিয়েছে। হিজবুল্লাহ নিখুঁত উদ্ধার অভিযান। বোমাটি পড়ার কয়েক মিনিটের মধ্যেই হিজবুল্লাহর বিশেষ ইউনিট সেখানে পৌঁছে যায়। তারা আতঙ্কিত হয়নি, পালায়নি, বরং যা করেছে সেটিকে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন টেক্সট বুক রিকভারি অপারেশন। তারা বোমার প্রতিটি অংশ ছবি তোলে, নিরাপদে ডিফিউজ করে, ভেতরের ইলেকট্রনিক্স খুলে ফেলে, গাইডেন্স সিস্টেম, সেন্সর, ফিউজ সব খুলে নেয় এবং সবশেষে 24 ঘন্টার মধ্যেই পুরো জিনিসটি পৌঁছে দেয় ইরানের হাতে। ইরানের ল্যাবে এখন আমেরিকার তৈরি নির্ভুল বোমার পুরো প্রযুক্তি বিশ্লেষণ করা হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, আরেকটি বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের নিউক্লিয়ার স্থাপনাগুলোর ওপর জুনে চালানো মার্কিন আক্রমণে ব্যবহৃত হয়েছিল ভয়ঙ্কর GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যা পাহাড়ের নিচের গভীর বাংকার ধ্বংস করার জন্য বানানো। খবর বেরিয়েছে এই দানবাকৃতির বোমাগুলোর অন্তত একটি বিস্ফোরিত হয়নি, আর সেটিও এখন ইরানের হাতে। অর্থাৎ এখন ইরানের বিজ্ঞানীরা শুধু ছোট প্রিসিশন বোমার প্রযুক্তি নয়, বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার প্রযুক্তিও বিশ্লেষণ করছে। ইরান কি করছে? ইরান কেবল প্রযুক্তি দেখেই থেমে নেই, তারা এটিকে কাজে লাগাচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদন বলছে ইরানের ফাতাহ হাইপারসনিক মিসাইলের নতুন ওয়ারহেড ডিজাইন করা হয়েছে GBU-57 এর প্রযুক্তি দেখে। খোররামশার 4 ব্যালিস্টিক মিসাইলের নতুন সংস্করণেও এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইরান এখন এমন ওয়ারহেড তৈরি করছে যা 20 মিটার রিইনফোর্সড কনক্রিট ভেদ করতে পারে, যা আগের তুলনায় বিশাল অগ্রগতি। অর্থাৎ যেসব স্থাপনাকে একসময় নিরাপদ ধরা হতো, এখন সেগুলোও ইরানের মিসাইলের সামনে ঝুঁকিপূর্ণ। কেন এত বড় সমস্যা আমেরিকার জন্য? কারণ এই প্রযুক্তিগুলো গোপন ছিল। দশকের পর দশক ধরে গবেষণা ও বিলিয়ন ডলার খরচ করে আমেরিকা এই বোমাগুলো তৈরি করেছে। এখন গাইডেন্স সিস্টেম, পেনিট্রেশন প্রযুক্তি, সেন্সর, ফিউজ সবই ইরানের হাতে। এই একটিমাত্র অবিস্ফোরিত বোমা ইরানের আগামী প্রজন্মের মিসাইলগুলোকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। ওয়াশিংটন কেন এত উদ্বিগ্ন? কারণ ব্যাপারটা এখন আর শুধু প্রযুক্তি নয়, এটি ক্ষমতার ভারসাম্যের ব্যাপার। দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে তাদের প্রযুক্তিগত আধিপত্য দেখিয়ে এসেছে, কিন্তু এই ঘটনায় সেই আধিপত্যে বড় একটি ফাঁক তৈরি হলো।
ইরান ছিল আগেই শক্তিশালী। এখন তাদের হাতে রয়েছে গাইডেন্স টেকনোলজি, ডিপ পেনিট্রেশন সিস্টেম, মার্কিন যুদ্ধ অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্ষমতা। এটি ইরানের জন্য এক বিশাল জয়, যা তারা কোনো যুদ্ধ ছাড়াই পেয়ে গেল। রাফাল বনাম জে-10সি, আকাশের সিংহাসনে কার রাজত্ব? ফ্রান্সের গর্জন নাকি চীনের ঝড়? আকাশ, যেখানে গতি মানেই বেঁচে থাকা আর ভুল মানেই ধ্বংস, সেই নীল শূন্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু দুটি যুদ্ধ বিমান, ফ্রান্সের রাফাল আর চীনের জে-10সি। দেখতে ভিন্ন, প্রযুক্তিতে আলাদা, কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধে কে হবে রাজা? রাফাল হলো এক বহুমুখী যুদ্ধ বিমান, যা তৈরি করেছে ফ্রান্সের দাসো এভিয়েশন। এই বিমানের গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার, আর এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। অর্থাৎ রাফাল কেবল আকাশযুদ্ধের অস্ত্র নয়, এটি এক উড়ন্ত শক্তির প্রতীক, এক মহাশক্তিধর যুদ্ধযন্ত্র। অন্যদিকে জে-10সি হলো চীনের আধুনিক ফাইটার জেট, যা সজ্জিত শক্তিশালী নিক্স রাডার এবং AESA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে প্রযুক্তি দিয়ে। এটি চীনের সামরিক প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে রাফালের সেন্সর প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একে করেছে আরও নির্ভরযোগ্য ও মারাত্মক। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় রাফাল যুদ্ধবিমান নিয়ে আলোচনা হয়েছিল ব্যাপকভাবে। পাকিস্তানের দাবি ছিল তারা চীনের তৈরি জেট ইঞ্জিন চালিত যুদ্ধ বিমান দিয়ে ভারতের একটি রাফাল ভূপাতিত করেছে, তবে ভারত সেই দাবি অস্বীকার করেছিল। এখন আবার আলোচনা এসেছে জে-10সি যুদ্ধ বিমান, তবে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ এ মাসের শুরুর দিকে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে বাংলাদেশ চীন থেকে প্রায় $2 বিলিয়ন ব্যয়ে 20টি জে-10সি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এই জে-10সি আসলে জে-10সি বি মডেলের রপ্তানিযোগ্য সংস্করণ, যা বিদেশি ক্রেতাদের জন্য চীন তৈরি করেছে। এরপর স্বাভাবিকভাবেই দুই ধরনের যুদ্ধ বিমানের পার্থক্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে। প্রশ্নটা এখন একটাই, রাফাল আর জে-10সি দুইয়ের মধ্যে পার্থক্য আসলে কোন কোন জায়গায়? ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধ বিমান যেন আকাশের সর্বগামী যোদ্ধা। ঘন্টায় গতি 2200 কিলোমিটার, আক্রমণ চালাতে পারে শত্রুর মাটিতে, আকাশে, এমনকি সমুদ্রেও। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক, এটি বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। অন্যদিকে চীনের তৈরি জে-10সি হলো এক আধুনিক, স্মার্ট ও দ্রুত প্রতিদ্বন্দ্বী, যা রয়েছে শক্তিশালী AESA রাডার আর উন্নত এভিওনিক্স সিস্টেম। কিন্তু পার্থক্য সেখানেই শেষ নয়। রাফাল চলে দুটি ইঞ্জিনে, মানে এক ইঞ্জিনে আঘাত লাগলেও আরেকটি তাকে বাঁচিয়ে আনতে পারে। বিপরীতে জে-10সি হলো একক ইঞ্জিনের যুদ্ধ বিমান, দাম কম কিন্তু ঝুঁকি বেশি।